আজকে আমরা অ্যাসাইটিক ফ্লুইড এটার ইন্টারপ্রিটেশন নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। এই অ্যাসাইটিক ফ্লুইডের ইন্টারপ্রিটেশনে অনেকেরই কনফিউশন থাকে এবং এই জিনিসটা অনেকেরই গোছানো থাকে না। ফলে এটা নিয়ে অনেকেই ওয়ার্ডে বলেন বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলেন অনেকে প্রবলেম ফেস করেন। তো আমি চাচ্ছি যে এটাকে একটু সহজ করে একটু উপস্থাপন করা যাতে আপনাদের ম্যানেজমেন্টের ব্যাপারে সুবিধা হয়। তো অ্যাসাইটিক ফ্লুইড স্টাডির অনেকগুলো প্যারামিটার রয়েছে। তো অ্যাজ এ হোল আমরা হচ্ছে যে কোনো ফ্লুইড স্টাডির ক্ষেত্রে কিছু কমন প্যারামিটার্স রয়েছে। সব ধরনের ফ্লুইড স্টাডির ক্ষেত্রে এই প্যারামিটার্সগুলো অ্যাপ্লাই করা হয়। সেটা অ্যাসাইটিক ফ্লুইড হতে পারে বা প্লুরাল ফ্লুইড হতে পারে, সিএসএফ স্টাডি হতে পারে বা জয়েন্ট ফ্লুইড হতে পারে। এই ফ্লুইডগুলোর কিছু প্যারামিটার্স রয়েছে এই স্টাডির ব্যাপারে। তো কমন প্যারামিটার্সগুলো যদি জানেন তাহলে সেক্ষেত্রে এটা আপনারা সব ধরনের ফ্লুইডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আর কিছু স্পেসিফিক রয়েছে, যেমন অ্যাসাইটিক ফ্লুইডের ক্ষেত্রে কিছু স্পেসিফিক কিছু জিনিস রয়েছে। তো প্লুরাল ফ্লুইডের ক্ষেত্রে স্পেসিফিক কিছু জিনিস রয়েছে। তো আজকে আমাদের মূলত টপিকটা হচ্ছে অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি। সো এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমি সবার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে কমন প্যারামিটার্স ফর ফ্লুইড স্টাডি কিছু আছে। তো এইটা মনে রাখার জন্য আমরা একটা ছোট্ট এখানে যদি নিউমোনিক বলি তাহলে এটা আমাদের একটু সুবিধা হয়। সেটা হচ্ছে যে পিজিটিবি কালচার। আমরা যদি এই কথাটা মনে রাখি, পিজিটিবি কালচার, তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি সব ধরনের ফ্লুইড স্টাডির কমন প্যারামিটারগুলো সামনে আনতে পারি, ইনক্লুডিং অ্যাসাইটিক ফ্লুইড। তাহলে পিজিটিবি কালচার এটা বলতে কি বোঝায়? পি হচ্ছে তিনটা, পিতে তিনটা পি আসবে, 3 পি আসবে। পি মানে হচ্ছে একটা হচ্ছে প্রোটিন হতে পারে, আর একটা পি মানে হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার সেল, এটা আপনারা অনেকেই জানেন। আর একটা পি মানে হচ্ছে পিসিআর। ঠিক আছে, তাই এই হচ্ছে আমাদের তিনটা পি। আর জিতে হচ্ছে গ্লুকোজ, আর টিবিতে হচ্ছে টিউবারকুলোসিস। তো টিউবারকুলোসিসের কিছু প্রোফাইল রয়েছে, যেমন আমরা টিউবারকুলোসিসের মধ্যে এডিএ করতে পারি, তারপরে জিন এক্সপার্ট করতে পারি, তাই না? তারপর হচ্ছে এফবি, অ্যাসিড ফাস্ট ব্যাচিলাই করতে পারি। তো এগুলো হচ্ছে আমাদের টিবির আন্ডারে আসছে। আর কালচার, কালচার হচ্ছে যে এটা যে কোনো অর্গানিজমের গ্রোথ দেখার জন্য আমরা কিন্তু এই কালচারটা করতে পারি, তাই না? তাহলে এইগুলো হচ্ছে কমন প্যারামিটার ফর ডিফারেন্ট টাইপস অফ ফ্লুইড। ওকে, সো এটা আমরা সহজ নিমনিক দিয়ে মনে রাখবো, সেটা হচ্ছে যে পিজিটিবি কালচার। ঠিক আছে, পি পি এখানে তিনটা, একটা পি মানে হচ্ছে প্রোটিন, আর একটা পি মানে হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার সেল, আর একটা পি মানে হচ্ছে পিসিআর, আর জি মানে হচ্ছে গ্লুকোজ। টিবিতে হচ্ছে তিনটা আসবে, এডিএ, জিন এক্সপার্ট, এএফবি। আর কালচার মানে হচ্ছে গ্রোথ দেখার জন্য আমরা ফ্লুইড নিয়ে কালচার করতে পারি। তাহলে অ্যাসাইটিক ফ্লুইডের ক্ষেত্রে এই তিনটা আমরা নিমোনিক দিয়ে মনে রাখতে পারবো, যেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি পিজিটিবি কালচার। এখন এক্সট্রা কী কী জিনিস রয়েছে যেগুলো আমরা অ্যাসাইটিক ফ্লুইডে আমরা দেখব? ঠিক আছে, তো এক্সট্রার মধ্যে যেমন রয়েছে, দেখেন এখানে খেয়াল করেন, যে দেখেন অ্যামাইলেজ। হ্যাঁ, অ্যামাইলেজ 3 নম্বরে অ্যামাইলেজ রয়েছে। অ্যামাইলেজ এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেখেন এখানে টিজি। হ্যাঁ, টিজি আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে এখানে স্টার মার্কগুলো হচ্ছে যেগুলো কমন। হ্যাঁ, স্টার মার্কগুলো কমন, এগুলো আমরা অলরেডি জেনে ফেলেছি। এরপরে রয়েছে দেখেন এখানে 9 নম্বর হচ্ছে স্যাগ। স্যাগ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাসিডিক ফ্লুইড স্টাডি, খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদেরকে আরেকটু জানতে হবে। আর বাকিগুলো তো আমরা স্টার মার্ক, এগুলো হচ্ছে আমরা যেগুলো স্টার মার্ক রয়েছে এগুলো হচ্ছে আমরা এইখানে অলরেডি পড়ে ফেলেছি। ঠিক আছে, পিজিটিভি কালচার দিয়ে আমরা এখানে স্টার মার্কগুলো দেখে ফেলেছি। এখন যেগুলো এক্সট্রা সেগুলো আমাদেরকে আলাদা করে মনে রাখতে হবে, অ্যামাইলেজ, টিজি আর হচ্ছে স্যাগ। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ইন্টারপ্রিটেশনগুলো একটু যদি খেয়াল খেয়াল করি, যে প্রোটিন, যদি আমরা প্রোটিন নিয়ে আলোচনা করি, যে অ্যাসিডিক ফ্লুইডে প্রোটিন যদি বেশি থাকে আর একটা হচ্ছে প্রোটিন যদি কম থাকে। তো যদি বেশি থাকে তাহলে সেটা অবভিয়াসলি আপনারা সবাই জানেন এক্সুডেটিভ হবে, তাই না? যদি প্রোটিন বেশি থাকে তাহলে এক্সুডেটিভ হবে, আর যদি কম থাকে তাহলে সেটা ট্রান্সুডেটিভ হবে। তাহলে সেই অনুযায়ী আপনারা এটা ডিফারেন্সিয়েট করে ফেলবেন যে কোনগুলো এক্সুডেটিভ কজ, কোনটা ট্রান্সুডেটিভ কজ, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের ব্যাপারটা কি?
গ্লুকোজ বেশি হতে পারে অথবা গ্লুকোজ কমও হতে পারে। তাহলে গ্লুকোজ কম হয় কখন? সাপোজ অ্যাসাইটিক ফ্লুইড এসেছে, এক্সেস অ্যাসাইটিক ফ্লুইড তৈরি হয়েছে ডিউ টু সাম কাইন্ড অফ ইনফেকশন। তো ইনফেকশন হলে সেখানে হচ্ছে ব্যাকটেরিয়া হতে পারে, তো ব্যাকটেরিয়াগুলো গ্লুকোজগুলো ইউজ করবে, সেই ক্ষেত্রে হচ্ছে গ্লুকোজটা কমে আসবে। বা যদি টিউবারকুলোসিস হয়, সেটাও হচ্ছে এক ধরনের জীবাণু, এটাও হচ্ছে গ্লুকোজগুলোকে ইউজ করবে, ফলে গ্লুকোজটা কমে আসবে। এমনকি যদি ম্যালিগনেন্সি হয়, তাহলে সেক্ষেত্রে গ্লুকোজটা কমে আসবে। এসব ক্ষেত্রে গ্লুকোজটা ডিক্রিজ করবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে অ্যামাইলেজ। অ্যাসিডিক ফ্লুইডে অ্যামাইলেজ যদি বাড়ে, তাহলে আপনাকে বুঝতে হবে দিস অ্যাসাইটিস, এটা ডিউ টু প্যানক্রিয়াটাইটিস। ঠিক আছে? অ্যাসিডিক ফ্লুইড যদি অ্যামাইলেজ বেশি থাকে, তাহলে এটা বুঝতে হবে যেটা প্যানক্রিয়াসের কারণে অ্যাসাইটিসটা ডেভেলপ করেছে। আচ্ছা, যদি কোনো কারণে টিজি বেশি থাকে, টিজি বেশি থাকলে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে কাইলাস অ্যাসাইটিস। ঠিক আছে? কাইলাস অ্যাসাইটিস। আচ্ছা, এরপরে দেখেন যেগুলো রয়েছে এডিএ, এএফবি, জিএক্সপি, এগুলো দিয়ে হচ্ছে আমরা মূলত টিবিটা সাসপেক্ট করতে পারি। হ্যাঁ, এগুলো দিয়ে আমরা টিবি সাসপেক্ট করতে পারি। টিবিতে হচ্ছে এডিএ ইনক্রিজ করে। তারপরে অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই পাওয়া যেতে পারে। আমরা জিন এক্সপার্ট করতে পারি, তাই না? আমরা যে কোনো অর্গানিজম দেখার জন্য আমরা পিসিআরও করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আমরা হচ্ছে যে স্যাগটা একটু আলাদা করে পড়ব। বাকি দুটো আমরা দেখে ফেলি। সেটা হচ্ছে পলিমরফোনিউক্লিয়াসের যে কোনো ইনফেকশনে হচ্ছে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইডগুলো ইনক্রিজ করে, তাই না? তাহলে এটা যদি ইনক্রিজ করে, তাহলে বুঝতে হবে যে সেখানে কোনো ইনফেকশন হয়েছে। যেমন ধরেন স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, এই ক্ষেত্রে হচ্ছে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইডগুলো ইনক্রিজ হতে পারে। বা কোনো ইনফেকশন দিয়ে যদি হয়, তাহলে সেক্ষেত্রে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইডগুলো ইনক্রিজ করতে পারে ডিউ টু অ্যান ইনফেকশন। আমরা কালচার করতে পারি, কালচার করে গ্রোথ দেখতে পারি যে কোন অর্গানিজম দিয়ে এটি ইনফেক্টেড হয়েছে। আচ্ছা, এরপর আমরা লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা সেরাম অ্যাসাইটিক অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। এটা নিয়ে অনেকে একটু কনফিউশনে ভোগেন যে এই গ্রেডিয়েন্ট আসলে কিভাবে বের করতে হয়। অনেকে মনে করেন যেটা হচ্ছে যে সেরাম অ্যালবুমিন এবং অ্যাসাইটিক অ্যালবুমিন, এটা গুণ কেউ মনে করেন ভাগ করে করতে হয়। এটা আসলে কোনোটাই নয়, এটা হচ্ছে বিয়োগ করতে হয়। এটা হচ্ছে আপনাকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে আপনাকে বিয়োগ করতে হবে। এখানে দেখেন ক্যালকুলেশনটা এখানে সুন্দর করে দেওয়া আছে যে সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। হ্যাঁ, তো গ্রেডিয়েন্টটা আমরা কিভাবে বের করব? গ্রেডিয়েন্টটা হচ্ছে যে আমরা সেরাম অ্যালবুমিন আমরা হচ্ছে দেখব, তারপরে অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করে আমরা অ্যাসাইটিক ফ্লুইডে কতখানি অ্যালবুমিন আছে সেটা বের করব, এবং এটা দুইটা আমরা বিয়োগ করব। সেরাম অ্যালবুমিন থেকে অ্যাসাইটিক অ্যালবুমিনটা আমরা বিয়োগ করব, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে স্যাগ। ঠিক আছে? এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই স্যাগটা আসলে মূলত কেন করা হয়? এই স্যাগটা মূলত করা হয় হচ্ছে যে অ্যাসাইটিক ফ্লুইড আমরা স্টাডি করে স্যাগটা করি, কারণ হচ্ছে যে এই অ্যাসাইটিসটা পোর্টাল হাইপারটেনশন দিয়ে হয়েছে নাকি নন পোর্টাল হাইপারটেনশন দিয়ে হয়েছে, এইটা মূলত ডিফারেন্সিয়েট করার জন্য স্যাগ করা হয়। তো যদি স্যাগ বেশি থাকে, অর্থাৎ মোর দ্যান 1.1 গ্রাম পার ডিএল, যদি স্যাগ মোর দ্যান 1.1 গ্রাম পার ডিএল হয়, তাহলে বুঝতে হবে যেটা ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। তো এটা আমরা মনে রাখবো কিভাবে? এটা অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায় যে কিভাবে এটা আসলে মনে রাখা যায়। তো এটা মনে রাখার একটা বুদ্ধি হচ্ছে যে আমরা যদি বলি যে হাই স্যাগ, হ্যাঁ, হাই স্যাগ, হাই স্যাগ হাইপারটেনশন, হাই স্যাগ হাইপারটেনশন। তো যেহেতু আমরা হচ্ছে যে লিভার এবং পোর্টাল সিস্টেমে আছি, সো এইখানে হাইপারটেনশন বলতে মূলত পোর্টাল হাইপারটেনশনই বোঝাচ্ছে। ঠিক আছে? এটা বলার কোনো অবকাশ নাই। তাহলে এখানে আমরা এটা মিলিয়ে পড়তে পারি যে হাই স্যাগ মানে হচ্ছে হাইপারটেনশন, হাই স্যাগ মানে হাইপারটেনশন। অর্থাৎ যদি স্যাগ যদি বেশি হয়, স্যাগ যদি হাই হয়, তাহলে এটা ডিউ টু হাইপারটেনশন, দ্যাট মিন্স পোর্টাল হাইপারটেনশন। ঠিক আছে? তো এই হাই স্যাগটা বলতে কত বোঝাচ্ছে? এটা হচ্ছে মোর দ্যান 1.1 গ্রাম পার ডিএল। সো হাই স্যাগ মানে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন, এই এই কারণে হচ্ছে অ্যাসাইটিস হয়েছে।
আর যদি স্যাগ লো হয় তাহলে নন পোর্টাল হাইপারটেনশন দিয়ে এই অ্যাসাইটিসটা হয়েছে। তাহলে এই সহজ জিনিসটা আশা করি আর কোনো কনফিউশন হবে না। এটা অনেকেই কনফিউশনে ভুগেন বা অনেক সময় মনেও থাকতে চায় না, হ্যাঁ, এই এই ব্যাপারটা, স্যাগের ব্যাপারটা। আশা করি এটা আপনাদের মনে থাকবে। আচ্ছা, এখন আমাদের যেটা একটু জিনিস জানতে হবে সেটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশনের কজগুলো, হ্যাঁ। তো পোর্টাল হাইপারটেনশনের কজগুলো এটাকে কতগুলো সেগমেন্টে ভাগ করা হয়। যেমন আমরা যদি সেগমেন্টগুলো ভাগ করি তাহলে সেগমেন্টগুলো কীরকম দাঁড়ায়, সেটা হচ্ছে যে স্প্লিন থেকে হচ্ছে স্প্লিনিক ভেইন আসে, আর গার্ড থেকে হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন আসে, হ্যাঁ। সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন গার্ড থেকে আসতেছে, আর স্প্লিন থেকে হচ্ছে স্প্লিনিক ভেইন আসতেছে। এই দুইটা মিলে হচ্ছে তৈরি হয় পোর্টাল ভেইন, ঠিক আছে। এই পোর্টাল ভেইনটা হচ্ছে লিভারের মধ্যে ঢুকলো, লিভারের মধ্যে ঢুকে এটা বিভিন্ন ব্রাঞ্চিং হচ্ছে, হ্যাঁ, ব্রাঞ্চিং হয়ে এটা আলটিমেটলি সাইনোসয়েডসের সাইনোসয়েড ফর্মেশন করে, এই সাইনোসয়েড ফর্মেশন করে, এবং সাইনোসয়েড থেকে পরবর্তীতে হেপাটিক ভেনিউলস, এবং সেখান থেকে আলটিমেটলি হেপাটিক ভেইন তৈরি হয়, যেটা আলটিমেটলি হচ্ছে ইনফিরিয়র ভিনা কাভাতে ড্রেইন করে, হ্যাঁ, ইনফিরিয়র ভিনা কাভাতে ড্রেইন করে, ঠিক আছে। তাহলে হচ্ছে যে স্প্লিন থেকে হচ্ছে স্প্লিনিক ভেইন আসতেছে, গার্ড থেকে সুপার মেজেন্টিক ভেইন আসতেছে, দুটো মিলে হচ্ছে পোর্টাল ভেইন তৈরি করলো। এই পোর্টাল ভেইন তৈরি করলো, পোর্টাল ভেইন হচ্ছে লিভারের মধ্যে ঢুকলো, লিভারের মধ্যে ঢুকে এরা সাইনোসয়েডসে ড্রেইন করলো, হ্যাঁ। এই যে জাংশনটা হচ্ছে সাইনোসয়েড, হেপাটিক ভেনিউল এবং হচ্ছে পোর্টাল ভেইনের যে জাংশনগুলো হচ্ছে সাইনোসয়েড। তারপরে হচ্ছে যে সাইনোসয়েডসের পরে হেপাটিক ভেইনিউল ফর্মেশন হলো, সেখান থেকে হেপাটিক ভেইন ফর্ম হলো, এবং এই ভেইনটা আলটিমেটলি ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেইন করলো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখন এইখানে সমস্যা হচ্ছে যে একটা সমস্যা হতে পারে যে হচ্ছে পোর্টাল ভেইনের সমস্যা হয়েছে, এখানে সমস্যা হতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে লিভারের ভিতরে ঢুকেছে অর্থাৎ ইন্ট্রাহেপাটিক, কিন্তু সাইনোসয়েডের আগে এই জাংশন যদি সাইনোসয়েড হয়, এই হেপাটিক ভেনিউল আর পোর্টাল ভেনিউলের জাংশন যদি সাইনোসয়েড হয়, তাহলে সাইনোসয়েডের আগে কিন্তু লিভারের ভিতরে অর্থাৎ ইন্ট্রাহেপাটিক প্রি সাইনোসয়েডাল কিছু কারণে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন হয়। তারপরে 3 নাম্বার হচ্ছে যেটা সাইনোসয়েডসের কারণে পোর্টাল হাইপারটেনশন হয়। তারপর সাইনোসয়েডসের পরে কিন্তু লিভারের ভিতরে সেটা হচ্ছে যে পোস্ট সাইনোসয়েডাল বাট ইন্ট্রা হেপাটিক কারণে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন হতে পারে। তারপরে হচ্ছে পোস্ট লিভারের বাইরে চলে গিয়েছে এবং সাইনোসয়েডসের পরে, অর্থাৎ পোস্ট সাইনোসয়েডাল পোস্ট হেপাটিক কারণেও হচ্ছে পোর্টাল হাইপারটেনশন হতে পারে, ঠিক আছে। তাহলে এতগুলো বিভিন্ন স্পটে হচ্ছে সমস্যার কারণে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। তাহলে এই জিনিসটা দেখবেন হচ্ছে যে ডেভিডসনে কিন্তু এটা সুন্দর করে ছবি করে দেওয়া আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। ডেভিডসনে খুব সুন্দর করে এই ছবিটা দেওয়া আছে, হ্যাঁ। আমি জাস্ট একটু আপনাদের কাছে ব্যাখ্যা করলাম যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো পোর্টাল হাইপারটেনশন সেগমেন্ট ওয়াইজ যে কারণগুলো, এই কারণে হচ্ছে পোর্টাল হাইপারটেনশন হয়, এবং পোর্টাল হাইপারটেনশনের কারণে যদি কোনো কারণে অ্যাসাইটিস হয় তাহলে সেক্ষেত্রে স্যাগ কী হবে, স্যাগ হাই পাওয়া যাবে, হাই স্যাগ হাইপারটেনশন, দ্যাট ইজ হাই স্যাগ পোর্টাল হাইপারটেনশন, অর্থাৎ তার সেক্ষেত্রে স্যাগ হচ্ছে 1.1 গ্রাম পার ডিএল এর বেশি হবে, ঠিক আছে। সো আমরা এইভাবে হচ্ছে আমরা অ্যাসাইটিক ফ্লুইড স্টাডি করে এইটার প্যারামিটারসগুলো আমরা এইভাবে দেখব। আশা করি এইটা আপনারা সহজে মনে রাখতে পারবেন, আশা করি আমি যেভাবে ব্যাখ্যা করলাম। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।